নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই নতুন বাংলা 2011-এ তৈরি হয়েছিল, জানেন তো। এই নতুন বাংলা, যে নতুন বাংলাতে একজন কাউন্সিলর 50 লক্ষ টাকা একজন প্রমোটারের কাছে চেয়েছিল। নাম তার সমরেশ চক্রবর্তী, এবং তিনি বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের সম্ভবত কাউন্সিলর। তিনি একজন প্রমোটারের কাছে 50 লক্ষ টাকা চেয়েছিলেন, কিন্তু পুরো টাকাটা, ডিলটা ফাইনাল হয়নি, পুরো টাকাটা পাননি। তো লোক পাঠিয়ে রিভলভারের বাঁট দিয়ে একজন প্রমোটারকে বেদম মার, তিনি আহত। তিনি শেষ পর্যন্ত পুলিশের সাহায্য চান, পুলিশকে লিখিতভাবে কমপ্লেন করেন, এবং তারপরে ঘটনার নাটকীয় মোড়। আমি সেই বিষয় নিয়ে আজকে প্রতিবেদনে এলাম। তার কারণ, যে রাজ্য যেদিন ঘটনাটা ঘটেছে তারপর 8 দিন চলে গেছে, সেই সমরেশ চক্রবর্তীকে এখনও রাজীব কুমারের পুলিশ খুঁজে পায়নি। অনেক চেষ্টা চরিত্র করছে, পরিশ্রম করছে, দৌড়োদৌড়ি করছে, আর ট্যুরিজমেও যাচ্ছে। মানে চিলতাপাড়ায় তার একটা রিসোর্ট আছে 5 বিঘে জমির ওপর, সেইখানে গেছে। বিধাননগর থানার ওই বাগুইহাটির থানার পুলিশ গেছেন, একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে একটা বাহিনী গেছেন, লোকাল পুলিশকে নিয়েছেন, গিয়ে 12টা ঘর চিরুনি তল্লাশি করেছেন, টর্চ মেরে সম্ভবত ওই খাটের তলা দেখেছেন, বাথরুমের ভেতরে দেখেছেন, ছাদের ওপরে দেখেছেন, পাঁচিল টপকে জঙ্গলের ভেতরে দেখেছেন। কোথাও সমরেশ চক্রবর্তীকে পায়নি রাজীব কুমারের পুলিশ। না পাওয়ারই কথা, আবার পাওয়ারও তো কথা ছিল। একজন কাউন্সিলর বলে কথা, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এই কীরকম কথা? রাজীব কুমারের পুলিশ এত এফিসিয়েন্ট পুলিশ, যে পুলিশকে, কলকাতার পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, যে পুলিশের ডিজি আবার রাজীব কুমার, যিনি সর্বভারতীয়, মানে সারা পৃথিবীতে বিখ্যাত, সেই রকম একজনের পুলিশ, সেই পুলিশ একজন কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না। চিলতাপাড়ার রিসোর্ট 5 বিঘে জমির উপর, সেখানে কেউ খুঁজে পায়নি। জঙ্গি ধরবেন কী করে রাজীব কুমার আপনারা? প্রশ্নটা এটাই, এই প্রশ্নটা নিয়ে এলাম অনেক ভেরি সিরিয়াস নোট। একটু ভালো করে ভেবে দেখুন তো, একটা কাউন্সিলর খুঁজে পান না, আইডেন্টিফাই করতে পারেন না তিনি কোথায় আছেন। তিনি একজন প্রমোটারকে মেরেছেন, মারার পর বেপাত্তা হয়ে গেছেন, বেপাত্তা হওয়ার পর তাকে খুঁজে পাচ্ছেন। আচ্ছা, এই রাজ্যে যখন এই জঙ্গিরা আসেন, সেই জঙ্গিরা তাহলে কতটা সেফ থাকতে পারে বুঝতে পারছেন, এইরকম এফিশিয়েন্ট পুলিশ যদি থাকে? প্রশ্নটা করলাম আপনাদের কাছে, কিন্তু আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে পুলিশের তত্ত্বাবধানেই সমরেশ চক্রবর্তী আছে। এমন ভাবার কোনো কারণ নেই যে পুলিশ জানে না, পুলিশ সব জানে। তাহলে গেল কেন চিলতাপাড়া রিসর্টে? কেন শুধু সরকারের পয়সা খরচা করে গাড়িতে হোক, ফ্লাইটে হোক, ট্রেনে হোক, চিলতাপাড়া উত্তরবঙ্গের রিসর্টে গেছেন? একাধিক পুলিশ বাহিনীকে নিয়ে গেছেন, তার জন্য তো রাজ্য সরকারের খরচা হয়েছে। এটা করার কী দরকার ছিল যদি আপনাদের তত্ত্বাবধানে থাকে? আমাকে কি বিশ্বাস করতে হবে যে বিধাননগর থানা বা বাগুইহাটি থানার পুলিশ জানে না যে সমরেশ চক্রবর্তী কোথায় ছিল? সাবলামি মারছেন নাকি ইয়ার্কি মারছেন? সব কিছু জানেন, আপনাদের তত্ত্বাবধানে আছে। তৃণমূল তরফ থেকে বলা আছে যে ওকে এখন করো না, ওর একটা জামিন টামিন এই 25শে ডিসেম্বর পড়বে, জামিন টামিন নিয়ে তারপর সমরেশ চক্রবর্তীকে ফোরফ্রন্টে আনবো। সৌগত রায় তার হয়ে মুখ খুলেছেন, সব্যসাচী দত্ত তার হয়ে মুখ খুলেছেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এত বড় অভিযোগ পাওয়ার পর যিনি আত্মগোপন করে আছেন, তাহলে সামথিং টু হাইড, লজিক নাম্বার 1। লজিক নাম্বার 2 হচ্ছে, যদি আপনার কিছু গোপন করার থাকে, তার মানেই আপনি সেই জন্য পালিয়েছেন। আর পালিয়েছেন বলে স্বাভাবিকভাবে সেইখান থেকে প্রশ্ন আসছে যে আপনি অপরাধ নিশ্চয়ই করেছেন কিছু একটা। আর সেই অপরাধের পর তৃণমূল দল চুপ কেন? তাকে সাসপেন্ড করেননি কেন? প্রাইমা ফেসি কোন এক যুবনেতা না ছাত্রনেতা, তার সম্বন্ধে অভিযোগ হয়েছিল, সঙ্গে সঙ্গে সাসপেন্ডেড। সমরেশ চক্রবর্তীকে সাসপেন্ড করলেন না কেন? সর্বোচ্চ পরিবারের আশীর্বাদের হাত আছে তার ওপর। কে এই সমরেশ চক্রবর্তী বলুন তো? আমি শুধু পড়ছিলাম যে তিনি একসময় খবরের কাগজ বিলি করতেন বিধাননগরের ওই বিভিন্ন বাড়িতে। এবং খবরের কাগজ বিলি করাটা কোনো অপরাধ নয়। খবরের কাগজ বিক্রেতা ছিলেন, বাংলা কথা। পরবর্তীকালে তিনি আস্তে আস্তে প্রমোটারিতে ঢোকেন, তারপর প্রমোটার হিসেবে নাম ডাক করেন, তারপর তৃণমূলের টিকিট পান, তারপর তৃণমূলের কাউন্সিলর হয়ে যান 9 নম্বর ওয়ার্ডে। এবং সেই তৃণমূলের কাউন্সিলর হওয়ার পর এখন খুব দামি গাড়ি চড়ে তিনি ঘোরাফেরা করেন। আর তিনি কোনো জায়গায় বিল্ডিং প্রমোটিং হলে যা অভিযোগ, 50 লক্ষ টাকা ডিমান্ড করে বসেন। না দিতে অস্বীকার করলে তখন রিভলভারের বাঁট তার মাথায় পড়ে। তার থেকেও ইন্টারেস্টিং যেটা, এই সমরেশ চক্রবর্তী যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে বলতে শোনা যাচ্ছে, আমি উন্নয়ন করব কি করে আপনি যদি টাকা না দেন? আরে প্রমোটারদের কাছে টাকা কার উন্নয়ন হয়? ওই 5 বিঘে জমিতে চিলতাপাড়ায় রিসর্ট, সেটাই তো উন্নয়ন। এলাকার উন্নয়ন নাকি? আজগুবি গল্প বানানোর একটা জায়গা আছে তো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেটা সব থেকে ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, একটু ভালো করে ভেবে দেখুন, যেখানে তিনি বলছেন যে একজন চেয়ারম্যান ইন কাউন্সিল, সিআইসি, যিনি ওই বিধাননগর পুরসভা, তার সঙ্গে দেখা করতে, তার নাম ধরে বলছেন। কে সেই সিআইসি? বিখ্যাত ব্যক্তি, তিনিও গুণধর ব্যক্তি। তাঁর পরিবারে একজন বিধায়ক টিধায়ক আছেন।
আবার তিনি আবার সর্বোচ্চ পরিবারের আশীর্বাদ ধন্য যুব নেতা, তাঁর সঙ্গে দেখা করতে বলছেন। মানে লতায় পাতায় অঙ্কটা কোথায় আছে জড়িত, বুঝতে পারছেন? অর্থাৎ জেসিআইসির নাম বলছেন, জেসিআইসির নাম বলছেন, যেটা ভিডিওতে শোনা যাচ্ছে, নামটা বলছেন। তার মানে তিনি হচ্ছেন সর্বোচ্চ রাজ্যের সর্বোচ্চ পরিবারের প্রভাবশালী যুবরাজের খুব কাছের মানুষ। ফলত আলটিমেটলি লতায় পাতায় কে কোথায় জড়িত এটা বলার অপেক্ষা রাখে। আমি আজকে এই বিষয় নিয়ে সরাসরি গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। এই বিষয়টা প্রশ্ন করেছিলাম যে আচ্ছা দীপাঞ্জনবাবু, যে রাজীব কুমারের পুলিশ 8 দিন ধরে সমরেশ চক্রবর্তীকে খুঁজে পাচ্ছে না, এত বড় অভিযোগের পর সংবাদপত্রে বারবার বড় বড় রিপোর্ট বেরোচ্ছে, ইলেকট্রনিক্স মাধ্যমে তাকে নিয়ে সম্প্রচার হচ্ছে, 50 লক্ষ টাকা ডিমান্ড করে না পেয়ে রিভলভারে বাট দিয়ে মাথায় মেরেছেন। আবার সংবাদ মাধ্যমে দেখলাম তৃণমূলের নেতারা চেষ্টা করছেন তার একটা জামিনের ব্যবস্থা করে, কারণ একটা নেতার বাড়িতেই হয়তো লুকিয়ে টুকিয়ে আছে, তারপর তিনি সারফেসে আসবেন জামিন নিয়ে, সেই চেষ্টাই হয়তো চলছে। আমি দেবাঞ্জনবাবুকে এই প্রশ্নটা করেছিলাম, আচ্ছা যে বিধাননগরের পুলিশ সমরেশ চক্রবর্তীকে ধরতে পারে না, সেই বিধাননগরের পুলিশ কিংবা রাজীব কুমার কি করে জঙ্গি ধরবে বলুন তো? দীপাঞ্জন চক্রবর্তী সুদূর মুম্বাই থেকে কি বললেন উত্তরে শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি কাউন্সিলর সমরেশ 51 লক্ষ টাকা চেয়েছিল, প্রমোটার কিশোর হালদার দেয়নি, তার মাথায় রিভলভারে বাঁট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি পুলিশে গেছেন, এফআইআর করেছেন, কিন্তু সেই সমরেশকে রাজীব কুমারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুঁজে পাচ্ছেন না। বিধাননগর থানা, বাগুইহাটি থানা, তারা চিলটাপাড়া, তার 5 বিঘের জমি রিসর্ট, সেখানে পর্যন্ত দৌড়েছে, কিন্তু কোথাও নাকি তাকে পাওয়া যাচ্ছে না। একসময় খবরের কাগজ বিক্রেতা ছিল, আচমকা কাউন্সিলর হয়ে এখন দামি এসইউভি গাড়িতে ঘোরে, আর 51 লক্ষ টাকা প্রমোটারদের কাছে ডিমান্ড করে না পেয়ে রিভলভার দিয়ে মাথা ফাটায়। আমার প্রশ্নটা এই ঘটনার প্রেক্ষিতে একটা অন্য, যে রাজীব কুমারের পুলিশ কি করে জঙ্গি ধরবে, সমরেশদের ধরতে পারে না, কি বলবেন? সন্ময় দা দেখুন, আমি বারবার একটা কথা বলি, পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ স্যার অফিসারদের কর্মীদের দক্ষতার কোনো কম নেই। ভারতবর্ষের যে কোনো পুলিশ ফোর্সের সঙ্গে তাদের দক্ষতার বা অভিজ্ঞতা, পেশাদারিত্ব আমরা কম্পেয়ার করতে পারি, তারা কোনো অংশে কম নয়। আর সমস্যা হচ্ছে পুলিশের অ্যাক্টিভিটিসের 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। হয় পুলিশ ইনএফিশিয়েন্ট, সেটা এখানে কোনো মতেই মানছি না, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তারা ইনএফিশিয়েন্ট নয়, কিন্তু ইনএফিশিয়েন্ট হলে তাকে এফিশিয়েন্ট বানানো যায়। পুলিশ যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে তাকে অ্যাক্টিভ করা যেতে পারে যদি লিডারশিপ সঠিক থাকে, কিন্তু পুলিশ যদি ডিঅ্যাক্টিভেটেড করে রাখা হয় সেটা সাংঘাতিক মারাত্মক। ডিঅ্যাক্টিভেশন যেটা, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদের, যেমন ফ্যানের রেগুলেটর কমিয়ে দেওয়া হয়, যে ফ্যানটা আছে, ফ্যান চলবে, কিন্তু ওটা 1 পয়েন্টে চলবে, 5-এ চলবে না, কারণ কারো কারো শীত লাগতে পারে। এখন এইটা তো আমরা দেখতে পাচ্ছি পুলিশের এফিসিয়েন্সি। আপনি কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে ধরে আনতে পারছেন, বিনা বিচারে 14 বছর ধরে জেলে রেখে দিয়েছেন। আপনি শেখ শাহজাহানকে খুঁজে পান না, ডিজি এবং এডিজি সাউথ বেঙ্গল বসে রয়েছে সে সন্দেশখালিতে, সে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না। একের পর এক কত উদাহরণ দেবো আপনাকে। অথচ এই পুলিশ কৌস্তব বাগচি আইনজীবীকে রাত্রেবেলা 12টার সময় গিয়ে দরজা ভেঙে প্রায় বাড়ি থেকে বার করে নিয়ে আসছে। সজল ঘোষ কাউন্সিলরের বাড়ির দরজা লাথি মেরে ভেঙে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। পঙ্কজ দত্ত মহাশয়, স্বর্গীয় পঙ্কজ বাবুকে কিরকম ভাবে হেনস্থা করলো, যার জন্য উনি মৃত্যুবরণ করতে বাধ্য হলেন, ওটা হত্যা হয়েছে, উনি অসুস্থ হয়ে মারা যাননি। এইসব জায়গাগুলোতে পুলিশের এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, অ্যাক্টিভেশন দেখা যায়। তো এই যদি অবস্থা হয়, একটা কাউন্সিলরকে ধরতে পারে না, এটা সন্ত্রাসবাদী কি ধরবে? সন্ত্রাসবাদীকে ধরতে গেলেই তো এই রেগুলেটরটা কম হয়ে যাবে, যে বেশি স্পিডে যাবে না, 5-এ যাবে না, 1-এ চলো, ঘুরতে থাকবে তোমরা, সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীর মতো কাজ করুক। এটা পুরনো বাংলা প্রবাদ রয়েছে যে গৃহস্থকে বলো সজাগ থাকতে আর চোরকে বলো চুরি করতে। বাংলা এক্স্যাক্টলি সেটা হচ্ছে। আর এক শ্রেণীর পুলিশ অফিসারের জন্য সমস্ত পুরো পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে। এখনো যদি পুলিশ বাহিনীর সৎ দক্ষ লোকরা মাথা তুলে না দাঁড়াতে পারেন, ভবিষ্যতে নিজের সন্তানদের কাছে মুখ দেখাতে পারবেন না। পাড়া প্রতিবেশী জনগণ ছেড়ে দিন,
এটা অত্যন্ত দুর্ভাগ্যের সন্ময়তা। না, আমার প্রশ্ন একটু অন্য জায়গায়। সেটা হচ্ছে যে দেখুন, পরিষ্কার বলছি, এই সমরেশ পুলিশের নজরেই আছে, পুলিশের পরামর্শেই সে কোনো একটা জায়গায় হয়তো লুকিয়ে আছে। প্রশ্নটা হচ্ছে হোয়াট মেসেজ ইজ গোয়িং, মানে আলটিমেটলি কি বার্তাটা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলা যখন জঙ্গিতে জেরবার, তখন তারাও তো ভাববে যে কোনো একটা জায়গায় সরকারের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বা পুলিশের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে রাখি, তাহলে আমিও সমরেশ চক্রবর্তী হতে পারবো, তাহলে আমাকেও 9 দিন ধরে পুলিশ খুঁজবে, অথচ খুঁজে পাবে না, যদি না ততদিনে অসম পুলিশ এসে শেষ পর্যন্ত আমাকে ধরে নিয়ে যায়। সন্ময়দা, আমি আজকেই 23 ডিসেম্বর আমি আজকে বিকালবেলায় এনআইএ এর একজন অত্যন্ত সিনিয়র অফিসারের সঙ্গে আমার কিছু কথা হচ্ছিল। আপনি শুনেছেন আমার ব্যাপারে কিছু ব্যাপার কিছু ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশে, সেই নিয়ে একজন এনআইএ এর খুব সিনিয়র অফিসারের সঙ্গে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে উনি এটাই বললেন যে আপনাদের পশ্চিমবঙ্গে আমাদের কাজ করতে যেতে আমাদের 3 বার চিন্তা করতে হয় যে আমরা স্টেট পুলিশকে জানাবো কিনা, এবং বেশ কিছু সময় আমাদের এরকম হয়েছে যে আমরা লাস্ট শেষ মুহূর্তে জানিয়েছি, যতক্ষণ আমরা আমাদের পজিশন গুলোকে ক্লিয়ার করেছি, কনফার্ম করেছি, তারপর পুলিশকে। কারণ আমরা সব সময় অন্তর্ঘাতের কথা চিন্তা করি, এবং এটা ভারতবর্ষের কোন রাজ্যে গিয়ে আমাদের এই চিন্তাটা করতে হয় না। এবং আমরা কিন্তু কোনো নর্মাল ক্রিমিনাল মাফিয়াকে ধরতে যাচ্ছি না, আমরা ধরতে যাচ্ছি সন্ত্রাসবাদীদের। আল কায়দা বলুন, আইসিস বলুন, যাদের বলুন, সেই বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসবাদীদের ধরতে গেলে আমাদের ভাবতে চিন্তা করতে হয় যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে আবার অন্তর্ঘাত হবে না তো, ওদের বাড়িয়ে দিতে দেওয়া হবে না তো, ওদের বলে দেওয়া হবে না তো। এই অবস্থায় আমরা পশ্চিমবঙ্গে গিয়ে কাজ করছি রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, এটা আমাদের ভাবতে লজ্জা লাগে। একজন অত্যন্ত সিনিয়র জয়েন্ট ডাইরেক্টর এন্ড অ্যাবভ লেভেলের একজন অফিসার আজকে আমাকে বলছিলেন এই অবস্থা বাংলায়। কারণ আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই তেহরুল মুজাহিদিনের যে জঙ্গিকে ধরে নিয়ে গেল মুন্সিকে, জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে, কাশ্মীরের সঙ্গে ক্যানিং এর কি সম্পর্ক? তো ভদ্রলোক তখন ওইটাই বললেন যে এটাই সম্পর্ক, যে ওরা জানে যে আমি কোথায় গেলে আমি প্রোটেকশন পাবো, কোথায় গেলে আমার সেফ হেভেন হবে, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, পুলিশের চিন্তা থাকবে না। বলে আমরা মহারাষ্ট্রে যখন অ্যাকশন করতে যাই, মহারাষ্ট্র সরকার জান প্রাণ লড়িয়ে দেয় আমাদের সঙ্গে সাপোর্ট করার জন্য। প্রসঙ্গত বলি, কিছুদিন আগে, 5-6 আগে, তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই একনাথ শিন্ডে একটা স্টেটমেন্ট দিয়েছিল, পেপারে হেডলাইন হয়েছিল, এনআইএ মুম্বাইয়ের আশপাশে মুমরা বলে একটি জায়গা থেকে 6 জন আল কায়দার আর আইসিসের জঙ্গিকে ধরে নিয়ে যায়। এবং তার পরের দিন স্টেটমেন্ট হয়েছিল একনাথ শিন্ডে তৎকালীন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের, যে আমাদের এখান থেকে 6 জনকে ধরে নিয়ে গেছে, আমরা লজ্জিত নই, কারণ হতেই পারে, এটা কোথাও থাকতে পারে, কিন্তু এটা আমরা অ্যাসিওর করব যে যদি কেন্দ্রীয় এজেন্সি আসে, কেন্দ্রীয় পুলিশ আসে বা আমাদের নজরে আসে, আমরা কাউকে রেয়াত করব না। এই স্টেটমেন্ট আমরা বাংলা থেকে পাচ্ছি, কেন পাই না? আমরা নাগরিক, আমাদের করদাতাদের পয়সায় সরকার চলে। আজকে আমার পাশের বাড়িতে আইএসআইএস এর বা কাশ্মীরের জঙ্গি সংগঠনের লোক থাকছে, আমার সন্তানের, আমার পরিবারের যে কোনো মুহূর্তে প্রাণ বিপন্ন হতে পারে। এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নয় তার পুলিশকে জিজ্ঞাসা করার? এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার সন্ময়দা, কোন রাজ্যে আমরা বাস করছি। ধীরে ধীরে এটা দেখবেন গাজা, প্যালেস্টাইন আর কাশ্মীরের মতো অবস্থা হয়ে যাবে যদি মানুষ এখনো না জাগে। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ।